এই ছেলেটা টাকার জন্য ভূত প্রেত ছাড়ানোর কাজে লেগে পড়ে, কিন্তু সমস্যা হলো এই বিষয় নিয়ে তার বিন্দু মাত্র জ্ঞান নেই। এভাবেই একদিন সে যখন একটা ছেলের মধ্য থেকে একটা মেয়ের অতৃপ্ত আত্মাকে ছাড়াতে যায়, তখন সেই মেয়েটা তার ঘাড়ে এসে উঠে পড়ে। আর এখান থেকেই শুরু হয় মহা ঝামেলা। সে বিশেষ কোনো ক্ষতি করে না তার, বরং তাকে ইচ্ছা মতো জ্বালিয়ে মারছিল। বলছিলাম কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত একটা হরর কমেডি সিনেমার কথা, যার নাম হলো সারাবাম মায়া। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুতে আমরা একটা কনসার্ট দলকে দেখতে পাই, যেখানে ব্যান্ডের সকল সদস্যরা 2 দিনের মধ্যে ইউরোপে কনসার্ট করতে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিল। এই ব্যান্ডের গিটারিস্টের নাম হলো প্রভা। আমাদের আজকের গল্পের মূল চরিত্র সেই। শুধুমাত্র প্রভাকে বাদ দিয়ে নাকি বাকি সবাই ইউরোপ ট্যুরের টিকিট এর মধ্যেই নিশ্চিত করে ফেলেছে। কিছুক্ষণ পর ব্যান্ড দলের মালিক প্রভাকে জানায় যে সে এই ইউরোপ ট্যুরে অংশ নিতে পারবে না, কিন্তু প্রভা এই ট্যুরটা নিয়ে নিজের ব্যাপারে সব থেকে বেশি আত্মবিশ্বাসী এবং এক্সাইটেড ছিল। তাই সে আগেই নিজের ফ্ল্যাট ছেড়ে দিয়েছিল, এই ভেবে যে 2 মাস সেখানে থাকবে না, শুধু শুধু ঘর ভাড়া দিয়ে লাভ কি। সেজন্য সে 2 মাসের জন্য তার জিনিসপত্র রিহার্সাল রুমেই রেখে দেয়। অর্থাৎ এখন সে এক প্রকার ঘর ছাড়া, এর ওপর তার কাছে 1 টাকাও ছিল না যে পরবর্তী 2 মাস নিজের খরচ চালাতে পারবে। কারণ ব্যান্ডের অন্য সদস্যরা তো 2 মাস পর দেশে ফিরবে, আর তার তো সেখানে যাওয়াটা ক্যান্সেল করে দেওয়াই হয়েছে। আসলে প্রভার টিকিট বাতিল হওয়ার মূল কারণ ছিল আয়োজকদের বাজেট কমে যাওয়া। তাই তারা ব্যান্ডের ইলেকট্রনিক গিটারিস্ট অর্থাৎ প্রভাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তার বস তাকে এসে বলে, তুমি বরং 2 মাসের জন্য বাড়ি চলে যাও, তোমার বাবার জন্মদিনও তো সামনে, বলেছিলে 2 মাস বাড়িতে থাকো, আরাম করে খাও দাও। কিন্তু কোনো একটা কারণে প্রভার সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো না। বেশ কয়েক বছর ধরে সে তার বাবার সাথে কথাও বলে না ঠিক মতো। ঠিক কি কারণে তাদের সম্পর্ক খারাপ হয়েছে সেটা আমরা গল্পের কিছুটা সামনে গেলে বুঝতে পারবো, তাই দেখতে থাকুন। তাই এই বিষয়টার জন্য সে বাড়ি যেতেও চাইছিল না, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত বাড়ি ফেরত যেতে সে বাধ্য হয়। 1 রাত জার্নি করার পর সে তার গ্রামে এসে পৌঁছায়। তার পরিবারটা খুব একটা বড় না, তার বাবা, ভাই দীপক এবং দাদা, তারা মূলত ব্রাহ্মণ পরিবার। প্রভার বাবা ও ভাই গ্রামের পুরোহিত হিসেবে কাজ করেন। মজার ব্যাপার হলো প্রভাও তার ভাইয়ের সঙ্গে বেদ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছিল, কিন্তু সে পুরোহিতের পথ বেছে না নিয়ে একজন গিটারিস্ট হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। আর সেই কারণেই 7 বছর আগে সে বাড়ি ছেড়ে শহরে চলে এসেছে। তবে সে কেন বাবার সঙ্গে কথা বলে না সেই রহস্য আরেকটু পরে জানাবো, সমস্যা নেই। এদিকে প্রভার বাবা ও ভাই বাড়ির সামনের ফটকে অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত ছিলেন, কারণ সেদিন ছিল তার বাবার 70তম জন্মদিন। তাই বাবার মুখোমুখি হওয়া এড়াতে প্রভা বাড়ির পেছনের গেট দিয়ে প্রবেশ করে। সেখানেই প্রথমে তার সাথে দেখা হয় পাপ্পুর সঙ্গে। পাপ্পু হলো তার খুব আদরের কুকুর, যাকে ছোটবেলায় প্রভাই বাড়িতে নিয়ে এসেছিল। বহুদিন পর পাপ্পুর সঙ্গে দেখা হয়, সে খুব খুশি হয়। এরপর প্রভার দেখা হয় তুলসীর সঙ্গে। তুলসী এই বাড়ির রান্নাবান্না এবং অন্যান্য গৃহস্থলী কাজকর্ম দেখাশোনা করে। তারপর প্রভা সরাসরি তার দাদার ঘরে যায়। পরিবারের সবার মধ্যে দাদার সঙ্গেই তার সম্পর্ক সবচেয়ে ভালো। সেখানে তার দাদা বাড়ির পিছন দিয়ে ঢোকার কারণ জানতে চাইলে বিস্তারিত কোনো কিছু সে বলে না, শুধু জানায় সে তার বাবার মুখোমুখি হতে চায় না। সন্ধ্যায় প্রভার দেখা হয় তার কাজিন রূপেশের সঙ্গে। রূপেশও এই গ্রামে পুরোহিতের কাজই করে। আশেপাশে যেসব পূজা পাঠ বা ধর্মীয় আচার অনুষ্ঠান হয় সেগুলোর বেশিরভাগ সেই পরিচালনা করে। কথার এক পর্যায়ে প্রভা তাকে বলে, যদি তোর কাছে এমন কোনো কাজের খোঁজ থাকে তাহলে আমাকে বলিস তো, কিছু একটা করে আমি আমার এই 2 মাস কাটাতে চাই। তখন রূপেশ তাকে নিজের সহকারী হওয়ার প্রস্তাব দিয়ে বলে, তুই তো আমার সঙ্গে বেদ ও মন্ত্রের শিক্ষা নিয়েছিলি, তাহলে আমার সঙ্গে কাজ শুরু কর, যা আয় হবে ভাগাভাগি করে নেব। কিন্তু প্রভা এসব করতে চায় না, কারণ সে আসলে সৃষ্টিকর্তা বা স্রষ্টায় বিশ্বাস করে না। অর্থাৎ বলা যায় সে একজন নাস্তিক। তবে সে কেন নাস্তিক হয়ে উঠেছে সে রহস্যের কথা পরে জানা যাবে। এভাবে কথা বলার সময় প্রভা দূরে কয়েকটা ছেলেকে দেখতে পায়, যারা লাল পানি খেয়ে নেশা করছিল। তাদের দেখে রূপেশ নিজের অরা দেখানোর জন্য ছেলেগুলোকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু উল্টো সেই ছেলেরা রূপেশকে একদম ধোলাই করে দেয়। এমনকি প্রভাকেও সেখান থেকে চলে যেতে বলে। ভয় পেয়ে প্রভাও রূপেশের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রভা পাশের গ্রামে তার বন্ধু ফেজালের কাছে যায়। ফেজাল তাকে একটা অ্যালবামের গানের জন্য গিটার বাজানোর কাজ করেছিল। সেই কাজের জন্য প্রভা 2500 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত ফেজাল তাকে 1 টাকাও দেয়নি। তাই টাকা পাওয়ার আশায় তার বন্ধুর কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে লাভ হয় না, কারণ তার বন্ধু তাকে সেই বুঝিয়ে আবারও ফেরত পাঠিয়ে দেয়। শেষ পর্যন্ত হতাশ হয়েই তাকে ফিরে আসতে হয়। এদিকে তার কাছে একেবারেই কোনো টাকা ছিল না, তাই সে দাদার কাছে কিছু টাকা চায়, কিন্তু দাদা জানিয়ে দেন যে তার কাছেও নাকি 1 পয়সাও নেই। সংসারের সব টাকা প্রভার বাবার কাছেই থাকে। বাধ্য হয়ে প্রভা তার বাবার কাছে গিয়ে মাত্র 200 টাকা চায়, এই বলে যে বাইরে বেরিয়ে হালকা চা নাস্তা করবে। কিন্তু তার বাবা টাকা দেওয়ার বদলে নিজের হাতের 1 কাপ চা বানিয়ে এনে বলেন, এই চাই তোর পুরো দিনের জন্য যথেষ্ট, চা খাওয়ার জন্য আলাদা করে টাকা লাগবে না। বাবার এই আচরণে প্রভা ভীষণ বিরক্ত হয়ে তার দাদার কাছেই চলে যায়। তখন তার দাদা তাকে মহাভারতের একটা শ্লোকের উদাহরণ দিয়ে তাকে বোঝায় যে খারাপ সময় মানুষের জ্ঞান বুদ্ধি হারিয়ে যায় না, বরং সেই বুদ্ধি বা
জ্ঞান কাজে লাগিয়ে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়। দাদার কথার ইশারা প্রভা বুঝতে পারে, তাই শেষ পর্যন্ত সে রূপেশের কাছে গিয়ে বলে, ঠিক আছে ভাই, আমি তোর সহকারী হয়ে পূজা পাঠের কাজ করতে রাজি আছি, তবে একই সাথে প্রভা একটা শর্ত দেয়, যে আয় হবে তার 50% সে নেবে আর বাকি 50% রূপেশ পাবে। এই কথা শুনে রূপেশ ভিতরে ভিতরে কিছুটা আপসেট হয়, আবার খুশিও হয় এবং সঙ্গে সঙ্গেই শর্ত মেনে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় প্রভা ও রূপেশ একসঙ্গে বিভিন্ন পূজা পাঠের কাজ করতে শুরু করে। এতেও প্রভার বেশ ভালো আয় হতে শুরু করে। যদিও সে স্রষ্টায় বিশ্বাস করে না, তবুও পূজার কাজগুলো সে অত্যন্ত নিষ্ঠার সাথে করে। তার মতে যে কাজ থেকে আয় হয় সেই কাজ মন প্রাণ দিয়ে করা উচিত। একদিন তারা দুজনে একটা নতুন বাড়ির গৃহপ্রবেশের পূজা করতে যায়। সেখানে রূপেশ বাড়ির ভেতরে একটা বিশাল ও মজবুত দোলনা দেখতে পায়। পূজা শেষ হওয়ার পর সেই বাড়ির মালিককে দোলনাটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মালিক গর্বের সঙ্গে বলেন, এই দোলনার যত লোকই বসুক না কেন এটি কখনো ভাঙবে না, এতটাই মজবুত এই দোলনাটা। কথাটা প্রমাণ করার জন্য তিনি তার পরিবারের সবাইকে দোলনায় বসিয়ে দেখান। সাথে সাথে রূপেশও দোলনায় বসে। সেই সময় রূপেশ দেখতে পায় একটা মোটা সোটা ছেলে জায়গা না পাওয়ায় দোলনায় বসতে পারছে না এবং মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে কষ্ট পেতে দেখে রূপেশ তাকে নিজের কোলে বসিয়ে নেয়, আর ঠিক তখনই দোলনাটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভারী ছেলেটির নিচে চাপা পড়ে রূপেশ বেশ ভালোই আহত হয়। আঘাতের কারণে সে আর পূজা করতে যেতে পারে না, তাই সে প্রভাকে বলে, এখন থেকে সব কাজ তোকেই সামলাতে হবে, ক্লায়েন্ট আমার কাছে থাকবে কিন্তু কাজ তুই করবি, আর আয়ের 60% তোর, আমাকে 40% দিলেই হবে, আমি সুস্থ না হওয়া পর্যন্ত সবকিছু এভাবেই করতে হবে রে। প্রভাও তখন তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর রূপেশকে ছাড়াই প্রভা একা একা পূজা পাঠের কাজ করতে শুরু করে। তার এই পরিবর্তন দেখে তার বাবা আর দাদা দুজনেই বেশ খুশি হন। এদিকে একদিন ফেজাল প্রভাকে একটা মিউজিক স্টুডিওতে ডাকে, কারণ প্রভার তৈরি করা একটা ট্র্যাক একজন বিখ্যাত মিউজিক কম্পোজারের খুব পছন্দ হয়েছে। সেই কম্পোজার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বাই থেকে প্রভার সাথে কথা বলতে চান, যেটা শুনে প্রভা সাথে সাথেই তার বন্ধুর স্টুডিওতে চলে যায়। কিন্তু সেই মিউজিক কম্পোজার শুধুমাত্র রাতে কাজ করে এবং সে তখন ঘুমিয়ে আছে, যার কারণে প্রভাকে হতাশ হয়ে স্টুডিও থেকে বেরিয়ে আসতে হয়। প্রভা যখন ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই রূপেশ তাকে কল করে এবং জানায় আজকে সন্ধ্যায় একটা বিশেষ পূজার প্রস্তাব এসেছে এবং এর জন্য বেশ ভালো পারিশ্রমিকও পাওয়া যাবে। যে বাড়িতে পূজাটা হবে তারা খুবই প্রভাবশালী আর ধনী পরিবার। পরিবারের কর্তা একজন নামকরা আইনজীবী, তার ছেলে অভিনাশ যে 12-এ পড়ে, যে কিনা গত এক সপ্তাহ ধরে খুবই অস্বাভাবিক আচরণ করছে। পরিবারের সদস্যদের ধারণা তার উপর কোনো অশুভ আত্মা বা ভূতের প্রভাব আছে, তাই তারা সেই আত্মাকে তাড়ানোর জন্য বিশেষ পূজার আয়োজন করতে চায়। সেজন্য আজকে তাকে সেখানেই যেতে হবে। কিন্তু সমস্যা হলো এই ধরনের পূজার নিয়ম কানুন প্রভার জানা ছিল না। তখন রূপেশ তাকে আশ্বস্ত করে বলে, আমি তোকে পুরো একটা পিডিএফ পাঠিয়ে দেবো, সেটা দেখে নিজের মতো করে একটা পূজা তৈরি করে নিলেই হবে। যেহেতু প্রভা তখন ফ্রি ছিল, তাই সে কাজটা করার জন্য রাজি হয়ে যায়। প্রভা সঙ্গে সঙ্গেই সেই আইনজীবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে জানতে পারে অভিনাশ গত এক সপ্তাহ ধরে ভীষণ ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। কি হয়েছে সেটা কেউই বুঝতে পারছে না। তাকে ডাক্তারও দেখানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। এক রাতে অভিনাশ হঠাৎ কান্নাকাটি করতে করতে তার বাবা মায়ের কাছে আসে, আর সেই ঘটনার পর থেকেই তারা দাবি করছে কোনো এক আত্মা হয়তো তাকে ভয় দেখাচ্ছে। সে এটাও বলে যে আত্মাটা একটা মেয়ের আত্মা। আত্মাটা বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিছু একটা বলার জন্য, কিন্তু কিছুই বলতে পারে না। এই ঘটনার পর থেকে অভিনাশ সব সময় ভয়ে ভয়ে থাকে, কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না এবং বেশিরভাগ সময় নাকি তার মায়ের সঙ্গেই সে থাকে। পরিবারের সবার কাছ থেকে পুরো ঘটনা শোনার পর প্রভা অভিনাশকে ডেকে আনে এবং পূজার কাজ শুরু করে। পূজাটা শান্তিপূর্ণভাবে শেষ হয়, আর পূজা শেষ হওয়ার পর সবাই অবাক হয়ে দেখে অভিনাশ যেন পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে, আর তার ভেতরের ভয় একেবারে উধাও। এমনকি প্রভা নিজেও বিশ্বাস করতে পারছিল না পূজাটা কাজ করে গেছে। সে মনে মনে ভাবতে থাকে হয়তো ডাক্তারের ওষুধই কাজ করেছে, কেননা পূজা করা অবস্থায় সে অনেক কিছু ভুল করেছিল। তারপরও সে শুধু লোক দেখানোর জন্য পূজাটা চালিয়ে গিয়েছে। ছেলে ভালো হয়ে গেছে দেখে অবিনাশের বাবা মা খুশি হয়ে প্রভাকে নির্ধারিত 60,000 টাকার বদলে পুরো 1 লক্ষ টাকার পারিশ্রমিক দেন। এই খবর শুনে বাড়িতে থাকা রূপেশও ভীষণ আনন্দিত হয়ে যায়। এরপর সে চারিদিকে প্রচার করতে শুরু করে যে ভূত প্রেত তাড়ানোর পূজায় তারা বিশেষ দক্ষ, যার এমন কোনো সমস্যা হবে সে যেন তাদের কাছে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রভা যখন নিজের ফোন চেক করে তখন সে অবাক হয়ে যায়। তার হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবি বদলে গেছে। সেখানে কোনো এক কোরিয়ান গায়কের ছবি সেট করা রয়েছে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না যে কবে সেই ছবি পরিবর্তন করেছিল। এর মধ্যেই রূপেশও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তারপর একদিন প্রভার নামে তার ঠিকানায় একটা পার্সেল আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে এমন কোনো কিছুই অর্ডার করেনি। পার্সেল খুলে দেখতে পায় সেটার ভেতরে কোনো একটা মেয়ের কুর্তি। বিষয়টা দেখে প্রভা পুরোপুরি হতবাক হয়ে যায়, কিন্তু সে তো এরকম কিছুই অর্ডার করেনি, আর মনের ভুলে অর্ডার করলেও মেয়েদের জিনিস কেন অর্ডার করবে, কিভাবে কি হয়েছে বুঝতে না পেরে সে নিজের ফোন পরীক্ষা করে দেখে। তখন দেখতে পায় তার ফোনে একটা অনলাইন শপিং অ্যাপ ইনস্টল করা আছে, আর সেই অ্যাপ থেকেই কুর্তিটি অর্ডার করা হয়েছে। শুধু তাই নয়, পেমেন্টের জন্য তার ক্রেডিট কার্ডও সেখানে অ্যাড করা হয়েছে। এসব দেখে প্রভা দ্রুত অর্ডার
অর্ডারটা বাতিল করে রিফান্ডের আবেদন করে এবং রাতে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর সেদিন মাঝরাতে হঠাৎ প্রভার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে দেখে তার মোবাইল ফোনটা নিজের জায়গায় নেই। আশেপাশে খুঁজতে গেলে সে দেখতে পায় ঘরের মধ্যেই এক অচেনা মেয়ে বসে তার ফোন ব্যবহার করছে, যেটা দেখে প্রভার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। কিন্তু মেয়েটা তখন বলে ওঠে, আমি একটু পরে আসছি। এই কথা বলে মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। প্রভা ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই কোনো ভূত তার সামনে এসেছে, হয়তো সেই ভূত তাড়ানোর পূজার সময় কোনো ভুল হয়েছিল, এজন্যই তার সাথে এমনটা ঘটছে। ভয়ে সে সেদিন রাতে দাদার ঘরে গিয়ে ঘুমায়। পরদিন সকালে সে পুরো ঘটনা দাদাকে বলে, কিন্তু দাদা বিষয়টা একদমই বিশ্বাস করেন না। কিন্তু এরপর সকালে সেই মেয়েটা আবারও প্রভার সামনে হাজির হয়। এবার সে নিজেই নিজের পরিচয় জানায়, সে মারা গেছে এবং একটা আত্মা। সে প্রভাকে বলে, আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? আমি আগে অবিনাশের সঙ্গে ছিলাম, কিন্তু সে আমার সঙ্গে কথা বলতো না। এরপর তুমি যখন তার পূজা করলে তখন তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমি তোমার সঙ্গে এসেছি। এই বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে শুধু প্রভাই সেই আত্মাটাকে দেখতে পাচ্ছে, এমনকি হোয়াটসঅ্যাপের ডিপি পরিবর্তন করা, অনলাইনে কুর্তি অর্ডার করা, সবকিছুই এই আত্মার কাজ। এমনকি কুর্তিটি ফেরত পাঠানোর জন্য সে প্রভাকে ধন্যবাদও জানায়, কারণ সে যেই কুর্তিটা অর্ডার করেছিল তার বদলে নাকি অন্য একটা এসেছিল। রাতের বেলায় সে প্রভার ফোন ব্যবহার করে বিভিন্ন কাজ করত। এসব দেখে প্রভা ভীষণ বিরক্ত হয় এবং কিছুটা ভয় পেতে শুরু করে। সে বারবার সেই আত্মার কাছে জানতে চায়, তুমি আসলে কি চাও? কিন্তু আত্মাটা তাকে কিচ্ছু বলে না। এই সব কিছুর মধ্যে প্রভার মনেও সন্দেহ জাগে, হয়তো সে কোনো মানসিক রোগে ভুগছে না তো, কিংবা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে না তো। সেটা জানার জন্য সে সরাসরি অবিনাশের ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে সে ডাক্তারকে বলে যে আজকাল সে একটা মেয়ের আত্মাকে দেখতে পাচ্ছে। সে তার সঙ্গে কথা বলে এবং তার ফোনও ব্যবহার করে। কথাবার্তার মধ্যে সে ডাক্তারকে এটাও বলে যে সে ভূতে বিশ্বাস করে না, না স্রষ্টায়। কিন্তু প্রভার এই স্রষ্টায় অবিশ্বাসের কারণ জানতে হলে আমাদেরকে তার জীবনের ছোটবেলায় যেতে হবে। একদিন তার বাবা ও ভাই অন্য শহরে পূজার কাজে গিয়েছিলেন। বাড়িতে ছিল শুধু প্রভা আর তার মা। সে সময় প্রভা খুব ধর্মপ্রেমী ছিল এবং নিয়মিত পূজা পাঠ করত। সেদিনও সে মনোযোগ দিয়ে পূজা পাঠ করছিল। পূজার মাঝখানে সে তার মায়ের ডাক শুনতে পেলেও তাতে কান না দিয়ে নিজের প্রার্থনা চালিয়ে যায়। কিন্তু পূজা শেষ করে মায়ের ঘরে গিয়ে সে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তার পায়ের নিচের মাটি সরে যায়, তার মা মেঝেতে পড়ে আছেন। হ্যাঁ, তার মা তাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আর সেই সময়েও তার জ্বালানো প্রদীপটা দেবতার সামনে জ্বলছিল, যেটা সে তার মায়ের জন্য জ্বালিয়েছিল। এই ঘটনাটাই প্রভার যেন মন মানসিকতা বদলে দেয়। সে ভাবতে শুরু করে, যদি স্রষ্টা সত্যিই থাকতেন তাহলে তার মায়েরা এমন মৃত্যু হতো না। আর যদি সে পূজায় ব্যস্ত না থেকে মায়ের তাকে সাড়া দিত, তাহলে হয়তো সময় মতো তাকে বাঁচানোর চেষ্টা করতে পারত। আর তার মা মারা যাওয়ার পরও প্রদীপটা কেন নিভল না? তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আর সেই দিনের পর থেকেই প্রভা ধীরে ধীরে স্রষ্টার বিষয়ে বিশ্বাস হারাতে শুরু করে এবং মন্দিরে যাওয়াও বন্ধ করে দেয়। সবকিছু শোনার পর ডাক্তার তাকে বলেন যে তার কোনো মানসিক রোগ নেই, তার শুধু পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। তাই ডাক্তার তাকে কিছু ঘুমের ওষুধ দেন এবং রাতে খেয়ে ভালোভাবে ঘুমানোর পরামর্শ দেন। ঔষধ নিয়ে প্রভা বাড়ি ফিরে আসে। রাতে মোবাইল ফোনটা বালিশের নিচে রেখে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু গভীর রাতে আবার তার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই সে দেখে সেই রহস্যময় মেয়েটা আবারও তার ঘরের ভেতর হাজির হয়েছে। প্রভা দেখে প্রতিদিনকার মতো সেই আত্মাটা আবারও মজা করে তার ফোন ইউজ করছে। এবার সাহস করে প্রভা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছিল? যদি তুমি তোমার সম্পর্কে কিছু বলতে পারো তাহলে আমি তোমার মুক্তির চেষ্টা করব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই মেয়েটার নিজের সম্পর্কে কিচ্ছু মনে নেই, না তার নাম, না কিভাবে সে মারা গেছে, কিচ্ছু মনে নেই। এই অবস্থায় প্রভা সিদ্ধান্ত নেয় যে সে রূপেশকে ডেকে আনবে, যাতে ভূত তাড়ানোর কোনো পূজা করে এই আত্মাটাকে সরানো যায়। কিন্তু রূপেশের পূজায় কোনো লাভ হয় না, বরং দেখা যায় সেই আত্মাটা পূজার মাঝেও সেখানে উপস্থিত থাকে। রূপেশ চলে যাওয়ার পর প্রভা আবারও সেই আত্মাকে জিজ্ঞাসা করে, দয়া করে বলো তুমি আমার কাছে কি চাও? তখন সে বলে, আমি নিজেও জানি না কিভাবে আমি তোমার সাথে এখানে এলাম। কিন্তু কথার মাঝখানে সে যিশু শব্দটা ব্যবহার করছিল। যিশুর নাম শুনে প্রভা ধারণা করে হয়তো এই মেয়েটা খ্রিস্টান, আর তাই তাদের ধর্ম অনুযায়ী পূজা পাঠে তার কোনো প্রভাব পড়ছে না। তাই সে একটা দোকান থেকে ক্রস নিয়ে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আত্মাটা আগের মতোই থেকে যায়। প্রভা বুঝতে পারে না কিভাবে সেই সমস্যার সমাধান করবে। ঠিক সেই সময় তার বন্ধু ফেজালের ফোন আসে। ফেজাল তাকে বলে, তুমি যেখানেই থাকো দ্রুত স্টুডিওতে চলে আসো, আজ রাতেই বড় মিউজিক কম্পোজার তোমার বানানো সেই মিউজিক শুনতে চান। প্রভা তখন বলে সে আসছে। এর কিছুক্ষণের মধ্যেই প্রভা স্টুডিওতে পৌঁছে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই আত্মাও এখানে চলে এসেছে। প্রথমে প্রভা ঠিক মতো মিউজিক বাজাতে পারছিল না, কারণ তার মাথায় তখন ওইরকম কোনো সুর আসছিল না। কিন্তু যখন সেই আত্মাটা তাকে একটা সুর শোনায় এবং কিভাবে বাজাতে হবে সেটা দেখিয়ে দেয়, প্রভা তার কথা মতো সেই মিউজিক বাজাতে শুরু করে। প্রথমবারই সেই সুরটা মিউজিক কম্পোজারের খুব পছন্দ হয়ে যায়। তিনি প্রভাকে আশ্বস্ত করে বলে, আমি তোমাকে কিছুদিনের মধ্যেই মুম্বাই ডাকবো, আমার টিম থেকে একজন তোমার সঙ্গে যোগাযোগ করবে, তুমি আসলেই আমরা নতুন গান শুট করব। প্রভার জন্য এই সুযোগটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তার চেহারায় এক অদ্ভুত সুস্থিরতা বিরাজ করছিল। তখন আর সে ওই আত্মাটাকে দেখে ভয় পাচ্ছিল না, বরং সে তার উপর এখন থ্যাঙ্কফুল। আত্মাটা তাকে সাহায্য না করলে সে হয়তো সুযোগটা পেতই না। তবে প্রভা
প্রভার মনে আত্মাটার জন্য বেশ কিছু প্রশ্ন ছিল, যেগুলো সে তাকে জিজ্ঞাসা করে। আচ্ছা, তুমি মোবাইল চালাতে পারো কিন্তু তোমার নিজের নাম পর্যন্ত মনে নেই। এখন সেই আত্মাটা তাকে বলে তার ইন্টারেস্ট, অভ্যাস এবং পছন্দ অপছন্দ সবই তার মনে আছে। এমনকি আমার গিটার বাজাতে অনেক ভালো লাগতো তোমার মতোই। এমনকি আমি আগে যে ছেলেটার সাথে থাকতাম অভিনাশ, ও গিটার বাজাতে ভালোবাসতো। তার মানে যার সাথে তার স্বভাব এবং পছন্দ অপছন্দ মিল হয়ে যেত, তার সাথেই সে অদ্ভুতভাবে অ্যাটাচ হয়ে যেত, যেমন সে এখন প্রভার সাথে আছে। এই কথাগুলো শুনে প্রভা মজা করে তার নাম ডেলুলু রেখে দেয়, তাই এখন থেকে আমরা তাকে এই নামেই ডাকবো। তো কিছুক্ষণ পর ডেলুলু বলে তার শুধু একটা জিনিস মনে আছে, যেদিন সে মারা যায় তখন কেউ একজন ও ইয়েস বলেছিল, যেন সেই ব্যক্তিটা তার মৃত্যুতে খুব খুশি হয়েছে, কিন্তু সেই মানুষটা কে ছিল সেটা তার মনে নেই। যদি সেই ব্যক্তির পরিচয় জানা যায় হয়তো তার মৃত্যুর রহস্যটা বের করা সম্ভব হবে। যেটা শুনেই প্রভা এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়। সময়ের সাথে সাথে তার সাথে ডেলুলুর একটা ভালো সম্পর্ক তৈরি হয়। প্রভা আশেপাশের মোটামুটি সব জায়গা খুঁজে দেখে কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। এমনকি ডেলুলু নিজের নামও এখনো মনে করতে পারছিল না। একদিন বাড়িতে থাকাকালীন ডেলুলু প্রভাকে জিজ্ঞাসা করে, তুমি আর তোমার বাবা একই বাড়িতে থাকো কিন্তু একে অপরের সঙ্গে কথা বলো না কেন? তখন প্রভা তার মায়ের মৃত্যুর সেই পুরনো ঘটনা খুলে বলে। তার মা মারা যাওয়ার সময় বাড়িতে তাদের পোষা কুকুর পাপ্পুও ছিল, যাকে তার মা খুব ভালোবাসতো। প্রভা চেয়েছিল পাপ্পুকে শেষবারের মতো মায়ের মুখটা দেখাতে, কিন্তু সেই সময় তার বাবা তাকে এই নিয়ে অনেক বকাঝকা করেন এবং কুকুর সহ তাকে ঘর থেকে বের করে দেন। সেই কারণে প্রভা তার মাকে শেষবারের জন্য দেখতে পারেনি। যার কারণে প্রভা তার মাকে শেষবারের জন্য দেখতে পারেনি। সেই কষ্ট থেকেই সে তার বাবার সঙ্গে আর কথা বলে না। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন। গ্রামের মন্দিরে একটা উৎসব শুরু হয়, কিন্তু প্রভা মন্দিরে না গিয়ে মেলায় ঘুরে বেড়ায় ডেলুলুর সঙ্গে। হঠাৎ করে ডেলুলু নিজের শক্তি দিয়ে তার পোশাক বদলে শাড়ি পরে নেয়, কারণ আশেপাশের সবাই সে সময় শাড়ি পরেছিল। যদিও কেউ তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার কাছে জিনিসটা বেমানান লাগছিল। এরপরেই দুজনে মিলে একটা পুকুরের পাশে বসে কথা বলতে থাকে। সেই সময় প্রভা তার মোবাইলে ডেলুলুর ভিডিও রেকর্ড করে দেখে তাকে ভিডিওতে দেখা যায় কিনা, কিন্তু ভিডিওতে তাকে দেখা যাচ্ছিল না। সেই সময় সেখান দিয়ে ওই নেশাগ্রস্ত ছেলেগুলো হেঁটে যাচ্ছিল। তারা ভাবে প্রভা হয়তো তাদের ভিডিও করছে, কারণ তারা তো আর ডেলুলুকে দেখতে পারছিল না। তাদেরকে এগিয়ে আসতে দেখে ভয়ে প্রভার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ডেলুলু তাকে সাহস দিয়ে বলে, আরে ভয় পেও না, ওদেরকে ধোলাই করো। কিন্তু প্রভা এগুলোর কিচ্ছু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই একটা ছেলে প্রভার ফোন কেড়ে নিয়ে ভাঙতে যায়। ঠিক সেই মুহূর্তে ডেলুলু নিজের শক্তি ব্যবহার করে সবকিছু আটকে দেয়। এরপর প্রভা তার ফোন ফিরিয়ে নিয়ে সেখান থেকে চলে যেতে নিলে তার করা জাদু শেষ হয়ে যায়। সবকিছু আবার স্বাভাবিক হলে তারা প্রভার উপর হামলা করতে উদ্যত হয়। তখন প্রভা আর নিজেকে আটকে না রেখে তাদের সবাইকে উদম কেলাতে শুরু করে। এতে নেশাখোরগুলো নিজেদের ভুল বুঝতে পারে এবং সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে ডেলুলু খুবই খুশি হয়। এর কিছুদিন পর তাকে সেই মিউজিক কম্পোজার ডেকে পাঠায়। প্রভা সেই আত্মার সঙ্গে প্লেনে করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লাইটে প্রভার পাশে বসা এক মেয়েকে ডেলুলু পজেস করে ফেলে এবং সেই মেয়েটার মধ্যে বিচরণ করে। এরপর সে তাকে বলে তার মনে পড়ছে সে প্রায়শই বেঙ্গালুরু থেকে কোচি ফ্লাইটে যাতায়াত করত। তবে এই তথ্য থেকে শুধু এতটুকুই বোঝা যায় যে সে সম্ভবত কোচি কিংবা বেঙ্গালুরুতেই থাকতো। এদিকে রূপেশকে দেখা যায় প্রভার কারণে তার ভূত তাড়ানোর কাজ অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন গ্রামে গিয়ে সে মোটা টাকা নিয়ে ভুয়া পূজা করে ভূত তাড়ানোর কাজ করছে। যদিও বাস্তবে সে নিজেও ভেতরে ভেতরে ভূত নিয়ে ভীষণ ভয় পায়, কিন্তু তারপরেও টাকার লোভে সে সব করে বেড়াচ্ছে। অপরদিকে প্রভা মুম্বাইয়ে গিয়ে সান্দেহার সাথে দেখা করে। সান্দেহা সেই বড় মিউজিক কম্পোজারের অ্যাসিস্ট্যান্ট যে তার সাথে যোগাযোগ করেছিল। সারাদিন গান রেকর্ড করে রাতের বেলা সান্দেহা তাকে নিয়ে ডিনারে যায়। সেখানে খাওয়া দাওয়া শেষ করার পর তারা বাইরে বসে আড্ডা দিচ্ছিল, যদিও সেখানে ডেলুলুও উপস্থিত ছিল। কিছুক্ষণ পর সান্দেহের মোবাইলে কিছু মেসেজ আসে, যেটা ডেলুলু পড়ে ফেলে এবং সেটা সে প্রভাকে পড়ে শোনায়। মেসেজে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। সে তার বয়ফ্রেন্ডের কাছে কমিটমেন্ট চেয়েছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড কমিটমেন্টের ভয় পেয়ে সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছে। এই মেসেজগুলো পড়ে সান্দেহা মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। এগুলো দেখে ডেলুলুর মনের মধ্যে কিছুটা পুরনো স্মৃতি ভেসে আসে। সে মনে করে তার সঙ্গেও একইভাবে কেউ একজন এরকম করেছিল। সে প্রভাকে বলে তোমার এখন সান্দেহাকে মনোবল দেওয়া দরকার। তাই প্রভা নানাভাবে সান্দেহাকে হাসানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে সে সফল হয় এবং সান্দেহা হেসে দেয় নিজের মনের কষ্ট দূর করার জন্য। তখন সে প্রভার সাথে বিভিন্ন কথা শেয়ার করে। এক পর্যায়ে সে বলে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার আগে ঝগড়া বা কষ্ট বাড়ানো উচিত নয়, শান্তভাবে বিচ্ছেদ করলে ভালো স্মৃতি থেকে যায়। তার এই কথাগুলো ডেলুলুর খুব ভালো লাগে। ধীরে ধীরে সান্দেহা প্রভার প্রতি আকৃষ্ট হতে শুরু করে আর প্রভাও তার প্রতি একটু দুর্বল হতে থাকে। মুম্বাইয়ের কাজ শেষ করে প্রভা রূপেশের সঙ্গে আবার গ্রামে ফিরে আসে এবং একটা বাড়িতে ভূত তাড়ানোর কাজ করতে থাকে। কিছুদিন পর সান্দেহা প্রভাকে একটা বিয়েতে আসার জন্য নিমন্ত্রণ জানায়, যেটা তাদের গ্রামের থেকে অনেকটা দূরে। প্রভা যেতে চাইলেও এতটা পথ বাইক নিয়ে যেতে রাজি হচ্ছিল না। তখন ডেলুলু তাকে বলে তুমি তোমার বাবার গাড়ি নিয়ে যাও, এতে সান্দেহাও ইমপ্রেস হয়ে যাবে। প্রভা তার বাবার সঙ্গে মোটেও কথা বলতে চাচ্ছিল না, কিন্তু তবুও ডেলুলুর কথায় বাবার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাবা বয়সের কারণে
কারণে খুব দুর্বল হয়ে পড়েছেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার কুকুর পাপ্পুও অসুস্থ, আর বাবা তার যত্ন নিচ্ছেন। ঘরে মায়ের স্মৃতি এখনো আগের মতোই আছে। এইসব দেখে প্রভার চোখ ভিজে যায়। অনেক বছর পর বাবা ছেলে একে অপরের সঙ্গে কথা বলেন। প্রভা গাড়ি ব্যবহার করার অনুমতি চাইলে তার বাবা খুশি হয়ে গাড়িটা দিয়ে দেন। এভাবে তাদের মধ্যকার দূরত্ব অনেকাংশে কমে আসে। এরপর প্রভা ডেলুলুর সঙ্গে গাড়ি করে সান্দেহার সাথে দেখা করতে যায়। তবে প্রভাকে সান্দেহার সঙ্গে দেখে ডেলুলুর মধ্যে কিছুটা হিংসা তৈরি হয়। ফিরে আসার পথে ডেলুলু হঠাৎ প্রভাকে বলে, আমার মনে হচ্ছে আমিও মনে হয় তোমাকে ভালোবাসতে শুরু করেছি। প্রভা অবাক হয়ে যায় এবং বলে, আরে এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা আত্মা, তোমাকে আমি ছুতেও পারি না, এমনকি তোমার নামও জানি না, তো আমাদের মধ্যে ভালোবাসা কিভাবে হবে? ঠিক তখন সান্দেহার ফোন আসলে প্রভা বাইরে চলে যায় ফোন ধরতে। আর সেই মুহূর্তে তার পাশ দিয়ে একটা গাড়ি দ্রুত গতিতে চলে যায়। একটুর জন্য সে ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যায়। প্রভা যখন পেছনে ফিরে তাকায় তখন দেখতে পায় ডেলুলু তার পেছনে দাঁড়িয়ে কাঁদছিল। সে প্রভাকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, আমার সবকিছু মনে পড়ে গেছে, আমার নাম মায়া। আর এখান থেকেই গল্প বেশ কয়েক বছর পেছনে চলে যায়। মায়া ছিল কোচির এক ধনী ব্যবসায়ীর মেয়ে। তার একটা ছোট ভাই ছিল। মায়া বেঙ্গালুরুতে পড়াশোনা করতো এবং ছুটির সময় বাড়ি ফিরত। একদিন সে তার বাবা মাকে জানায় সে একটা ছেলেকে ভালোবাসে। সে ওই ছেলেটাকে পরদিন ক্যাফেতে ডেকে তার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে চায়। তার বাবা মা এই কথা শুনে খুবই খুশি হয় এবং সবাই মিলে ক্যাফেতে যায়। কিন্তু সেখানে গিয়ে মায়া জানতে পারে সেই ছেলেটা আসবে না। এতে মায়া ভীষণ কষ্ট পায়। তার মা তাকে বোঝানোর চেষ্টা করেন যে আজকালকার জেনারেশনের ছেলেরা কমিটমেন্টকে অনেক ভয় করে, তাই আমাদের প্রয়োজন কারো ওপর অতিরিক্ত বিশ্বাস না করা। কিন্তু মায়ের এই কথাগুলো একদমই ভালো লাগছিল না তার, তাই সে বাইরে বেরিয়ে যায়। ঠিক সেই সময় একটা গাড়ি তাকে পেছন দিয়ে ধাক্কা মেরে একদম মেরে চলে যায়। সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ছোট ভাই তাকে দেখতে হাসপাতালে আসে আর বাবার কাছে বোনের অবস্থা জানতে চাইলে বাবা বলেন মায়া নাকি ব্রেন ডেড হয়ে গেছে, কিন্তু লাইফ সাপোর্টের কারণে সে এখনো বেঁচে আছে। তারা সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই যদি সম্মতি দেয় তাহলে তারা মায়ার লাইফ সাপোর্ট বন্ধ করে দেবে, যাতে মায়াকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়। মায়ার ভাই কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে দেয়। আর সেই সিদ্ধান্তের পরই মায়ার লাইফ সাপোর্ট বন্ধ করা হয় এবং সে মারা যায়। আর এই ঘটনা তাকে সবকিছু বলার পর মায়া হঠাৎ তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। প্রভা বুঝতে পারে মায়া চলে গেছে, তার আত্মা মুক্তি পেয়ে গেছে। মায়া চলে যাওয়ার পর প্রভা নিজেকে মায়ার সাথে কাটানো স্মৃতি থেকে মুক্ত করতে পারে না। তার মনে বারবার মায়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভেসে ওঠে। ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসে। সে আবারও স্রষ্টায় বিশ্বাস করতে শুরু করে এবং মন্দিরে যাওয়াও শুরু করে। একদিন সে তার দাদার কাছে এই ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলে এবং কিভাবে এই স্মৃতি থেকে বের হতে হবে তার উপায় জানতে চায়। তখন তার দাদা বলে, তুমি চাইলে মায়ার শেষ ইচ্ছা পূরণ করতে পারো। মায়া তার জীবদ্দশায় যে ছেলেটাকে ভালোবাসতো তাকে মায়া তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেনি। দাদার এই ইশারা বুঝতে পেরে প্রভা মায়ার বাড়িতে যায়। সেখানে তার মায়ের সাথে তার দেখা হয়। প্রভা পরিচয় দেয় যে সে মায়ার এক ভালো বন্ধু ছিল। পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করেই যাই। মায়ার মা তাকে ভেতরে নিয়ে যান এবং বলেন মায়ার মৃত্যুর পর তাদের পরিবার ভেঙে পড়েছে। তার বাবা নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন আর ভাই পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। সেই সময় প্রভা দেওয়ালে লাগানো মায়ার ছবির সামনে দাঁড়ায়। মায়ের হঠাৎ মনে পড়ে যায় মায়া যাকে ভালোবাসতো তার কিছু বর্ণনা তাকে দিয়েছিল। সে হিন্দু, বয়সে একটু বড় আর তার মুখ ভর্তি দাঁড়িয়ে আছে। আর এই সব বর্ণনা প্রভার সঙ্গে অনেকটাই মিলে যায়। তিনি প্রভাকে জিজ্ঞাসা করেন, তুমি কি সেই ছেলে যাকে মায়া ভালোবাসতো? প্রভা আনমনে বলে ওঠে, হ্যাঁ আন্টি। এরপর সে সেখান থেকে চলে যায়। আসলে মায়া যাকে ভালোবাসতো সে অন্য কেউ ছিল। কাকতালীয়ভাবে হয়তো প্রভার সঙ্গে তার বর্ণনা মিলে গেছে, কিন্তু এটাও সত্য যে মায়া তাকে ভালোবেসেছিল। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। প্রভা এখন আর ভূত তাড়ানোর কাজ করে না। সে এখন অনেক বড় মিউজিশিয়ান হয়ে গেছে। এর সাথে সে সান্দেহার সাথে বাকি জীবনটাও কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের সম্পর্কটা এখন বন্ধুর থেকে এগিয়ে আরো ভালো পর্যায়ে পৌঁছেছে। কিন্তু হ্যাঁ, কখনো সে মায়ার কথা ভুলতে পারেনি। এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্পটা। তো কেমন লাগলো এই অদ্ভুত গল্পটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে নিচে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই চ্যানেলে এরকম অদ্ভুত এরকম ব্যতিক্রম ধর্মী গল্পই আরও আসবে, তো সাবস্ক্রাইব করেই রাখতে পারেন। পাশাপাশি এই যে স্ক্রিনে ভেসে ওঠা এই গল্পটাও দেখতে পারেন। খুব ভালো একটা গল্প, ক্লিক করে দেখা শুরু করেন। অবশেষে ভিডিওটা আপনি পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।